তাহলে অ্যালুমিনিয়াম সালফেট কি দ্রবণে থাকবে 2 অ্যালুমিনিয়াম 3+ আয়ন আকারে, আর কি 3 সালফেট মাইনাস আকারে, 2 মাইনাস আকারে। তো আমরা ধরে নিলাম যে ভাইয়া এই যে দ্রবণটা, এই দ্রবণে এই অ্যালুমিনিয়াম সালফেটের ঘনমাত্রা হচ্ছে S। কত? S। তাহলে স্বভাবতই অ্যালুমিনিয়াম 3+ আয়নের ঘনমাত্রা কত হবে? 2S। আর কি বলতো সালফেটের ঘনমাত্রা কত হবে বলতো? 3s। 3S। তো এই সালফেটের ঘনমাত্রা দেওয়া আছে কত? 1.5 মোলার। তাহলে 3s কত দেয়া আছে? 1.5 মোলার। তাহলে s এর মান কত হবে বলতো? s এর মান হবে 0.5 মোলার। তাহলে বলতো অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণের ঘনমাত্রা কত? ভাইয়া এই s টা কি ক্যাপিটাল লেটার নাকি স্মল লেটার? ক্যাপিটাল হিসেবে ইউজ করে বইতে। আচ্ছা, এই ধরি এখানে তুমি s না ধরে কিন্তু x ও ধরতে পারতা। তোমাকে কেউ কিছু বলতে পারতো? বা এও ধরতে পারতা। কেউ কিছু বলতে পারতো? কেউ কিছু বলতে পারতো না। তো এটা ক্যাপিটাল এস ধরবা নাকি স্মল এস ধরবা নাকি কি ধরবা, এটা কমপ্লিটলি তোমার নিজের ব্যাপার, তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার। এটার উপরে আসলে কারো হাত নেই। আচ্ছা, তো অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণের ঘনমাত্রা কত? আমরা জানি অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণের ঘনমাত্রা ধরে নিয়েছিলাম এস, এবং এস এর মান পাইছি 0.5 এম। তাহলে 0.5 এম। তাহলে বলো তো অ্যালুমিনিয়াম 3+ আয়নের ঘনমাত্রা কত? আমরা দেখছি যে অ্যালুমিনিয়াম 3+ আয়নের ঘনমাত্রা আমরা ধরে নিয়েছিলাম কত? 2s হয়েছিল। তো s এর মান হচ্ছে 0.5। তাহলে 2s এর মান কত হবে? 0.5 ইনটু 2, তার মানে কত? 1 মোলার। 1 মোলার। ঈশা লিখতেছে 1 মোলার। আচ্ছা, তাহলে বলো কেআইপি কি হবে? কেআইপি হবে 5। এই যে অ্যালুমিনিয়াম 3+ আয়নের ঘনমাত্রা, তার পাওয়ার কি? তার পাওয়ার হচ্ছে তার সহগ, কিন্তু সালফেট 2- আয়নের ঘনমাত্রা, তার পাওয়ার কি? তার সহগ। হ্যাঁ, 3। ভেরি গুড। তাহলে অ্যালুমিনিয়াম 3+ আয়নের ঘনমাত্রা কত পাইছি? 1 মোলার। তার উপরে কি? স্কয়ার। আবার সালফেট 2- আয়নের ঘনমাত্রা কত পাইছি? দেওয়া ছিল 1.5। তাহলে 1.5 তার পাওয়ার কত? কিউব। এটাই কি হবে आंसर? তাহলে কত হয়? 3 হয় না 4.5 হয়? আচ্ছা, 3.375 হয়। এটাই আমাদের आंसर। এটাই আমাদের আয়নিক গুণফল। এটাই হচ্ছে কি আমাদের আয়নিক গুণফল, এবং এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত आंसर। কেমন? তাহলে আয়নিক গুণফল নিয়ে সবার সবকিছু বোঝা হয়ে গেছে আশা করি। আর কারো কোনো কোশ্চেন আছে আয়নিক গুণফল নিয়ে? আমি তাহলে এই आंसरটা তুলছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, তুলছো। তাহলে ক্লাস করতেছো না হচ্ছে ইয়েদের গ্রুপ, কায়েবদের গ্রুপ পুরোটা ক্লাস করতেছে না। তারপরে আর কে করতেছে না? আচ্ছা, সারা কে? আচ্ছা, সাবরিনা সারা। সাবরিন সারা, কিন্তু আমি সাবরিনা সারা ডাকি না। এই সাবরিন সারা না সাবরিনা সারা? সাবরিনা। ও আচ্ছা, তাহলে আমি সাবরিন ডাকি। তাহলে সাবরিন ডাকি। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আয়নিক গুণফল। তো আয়নিক গুণফল তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো না? এখন আমরা আয়নিক গুণফল নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো আয়নিক গুণফল কি ছিল? দ্রবণে দ্রবণে দ্রবের যতগুলা আয়ন উৎপন্ন হয়, দ্রবের কি উৎপন্ন হয়? যতগুলা আয়ন উৎপন্ন হয়, ওই আয়নগুলার ঘনমাত্রার গুণফলকেই আমরা কি বলতাম? আয়নিক গুণফল বলতাম, তাই না? আয়নিক গুণফল কি ছিল? দ্রবণে দ্রব থেকে যতগুলা আয়ন উৎপন্ন হয় ওই আয়নগুলার ঘনমাত্রা ছিল, এবং এই আয়নগুলার ঘনমাত্রাকে গুণ করলে আমরা যে রাশিটা পাইতাম ওইটাকে আমরা কি বলতাম বলতো? ওইটাই ছিল ওই দ্রবণের আয়নিক গুণফল, তাই না? এখন জি ভাইয়া। হ্যাঁ, এখন আমরা যে দ্রবণের আয়নিক গুণফল বের করলাম, এটা যে কোনো দ্রবণের জন্য পসিবল ছিল না। ওই দ্রবণটা অসম্পৃক্ত অবস্থায় ছিল, সম্পৃক্ত অবস্থায় ছিল, না অতিপৃক্ত অবস্থায় ছিল, এটা কি আমাদের দেখার বিষয় ছিল? এটা না। কিন্তু আমাদের দেখার বিষয় ছিল না। দ্রবণটা যদি অসম্পৃক্ত হইতো, সেক্ষেত্রে আমরা কি বের করতে পারতাম? আয়নিক গুণফল বের করতে পারতাম। দ্রবণটা যদি সম্পৃক্ত অবস্থায় থাকতো, সেক্ষেত্রে আমরা কি বের করতে পারতাম? আয়নিক গুণফল। আয়নিক গুণফল বের করতে পারতাম। দ্রবণটা যদি অতিপৃক্ত অবস্থায় থাকতো, সেক্ষেত্রে আমরা কি বের করতে পারতাম? আয়নিক গুণফল বের করতে পারতাম।
পারতাম না? জি ভাইয়া। এখন দেখো এখন দেখো এখন দেখো মনে করো দ্রবণটা কি আছে, সম্পৃক্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? দ্রবণটা সম্পৃক্ত অবস্থায় আছে। তাহলে সম্পৃক্ত অবস্থায় দ্রবণে যে আয়নগুলো আছে, সাপোজ এ আয়ন আর বি আয়ন, তো সম্পৃক্ত অবস্থায় দ্রবণগুলোর যে আয়নগুলো আছে ওই আয়নগুলোর ঘনমাত্রাকে আমরা কি বলতে পারি না যে ভাই এই আয়নগুলোর দ্রাব্যতা? বলতে পারি। জি ভাইয়া। তাহলে সম্পৃক্ত অবস্থায় এই আয়নগুলার ঘনমাত্রার গুণফলকে আমরা বলতে পারি না যে ভাইয়া তাদের দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতাকে গুণ করছি আমরা আলাদা, মানে আসলে হ্যাঁ। আমরা কিন্তু বলতে পারি। তাহলে তাহলে এটা ভালোভাবে বুঝো যে সম্পৃক্ত অবস্থায় কোন দ্রবণের আয়নিক গুণফলই কি তার দ্রাব্যতার গুণফল না? সম্পৃক্ত অবস্থায় কোন একটা দ্রবণের আয়নিক গুণফলও কি, গুণফলই কি তার দ্রাব্যতার গুণফল। কেন বলতো? সম্পৃক্ত অবস্থায় আয়নগুলোর ঘনমাত্রাই কি তার দ্রাব্যতা না? হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে সম্পৃক্ত অবস্থায় লিখো সম্পৃক্ত অবস্থায় সম্পৃক্ত অবস্থায় কোন দ্রবণে আয়নগুলির ঘনমাত্রার গুণফলই কি, ঘনমাত্রার গুণফলই দ্রাব্যতার গুণফল। এখন আর আমরা এটাকে আয়নিক গুণফল বলতেছি না, আমরা দ্রাব্যতার গুণফল বলতেছি। কেন দ্রাব্যতার গুণফল বলতেছি? সম্পৃক্ত অবস্থায় আয়নের ঘনমাত্রা আসলে তার কাকে ইন্ডিকেট করতেছে? তার দ্রাব্যতাকে ইন্ডিকেট করতেছে, তাই না? দ্রাব্যতার গুণফল, ঠিক আছে। সম্পৃক্ত অবস্থায় ওই যে কোন একটা দ্রবণের যে আয়নগুলো আছে ওই আয়নগুলোর ঘনমাত্রার গুণফল কি, দ্রাব্যতার গুণফল। তো এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, কোন দ্রবণে আয়নগুলোর দ্রাব্যতার গুণফলকে আমরা কি বলতে পারি, দ্রাব্যতা গুণফল বলতে পারি। তো এটাকে আমরা বোঝার জন্য বা খুব সুন্দরভাবে কিভাবে বলতে পারি যে সম্পৃক্ত অবস্থায় কোন দ্রবণে যে আয়নগুলো উৎপন্ন হয় ওই আয়নগুলোর ঘনমাত্রার গুণফলই কি বলতো, ওই দ্রবণের দ্রাব্যতা গুণফল। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা দেখো, বলেন হ্যাঁ 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 ভাইয়া, সংজ্ঞার পরে যেটুকু বলেন এটুকু আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা, সংজ্ঞার পরে কি বলছিলাম আমি তো ভুলে গেছি। মনে করো আমি আবার জিনিসটা রিক্যাপ করি। ভাইয়া দেখো, এই দ্রবণটা কি আছে, সম্পৃক্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? সম্পৃক্ত অবস্থায় আছে। এখন আমরা জানি এই দ্রবণটা সম্পৃক্ত থাকুক আর অসম্পৃক্ত অবস্থায় থাকুক, এই দ্রবণের জন্য আয়নিক গুণফল আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? আয়নগুলোর ঘনমাত্রাকে গুণ করে, তাই না? আয়নগুলোর কাকে গুণ করে? ঘনমাত্রাকে গুণ করে। এখন সম্পৃক্ত অবস্থায় এটা আমরা বের করতে পারবো। এখন সম্পৃক্ত অবস্থায় আয়নগুলার ঘনমাত্রা আসলে কাকে ইন্ডিকেট করে? তাদের দ্রাব্যতাকে ইন্ডিকেট করে, তাই না? কারণ সর্বোচ্চ যত ধারণ ক্ষমতা, ওই ধারণ ক্ষমতা পর্যন্ত যদি আমরা অ্যাড করি তাহলেই কি আমাদের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত হচ্ছে। আর ওই ধারণ ক্ষমতাটাই কি তার দ্রাব্যতা। তাহলে সম্পৃক্ত দ্রবণে এই আয়নগুলোর ঘনমাত্রাই আসলে কাকে ইন্ডিকেট করে? তাদের দ্রাব্যতাকে ইন্ডিকেট করতেছে। তো আলটিমেটলি সম্পৃক্ত দ্রবণে আয়নিক গুণফল বের করতে যে আমরা আসলে ওই আয়নগুলোর কাকে গুণ করতেছি? দ্রাব্যতাকে গুণ করতেছি, দ্রাব্যতাকে গুণ করতেছি। তো এই দ্রাব্যতাকে যেহেতু গুণ করতেছি তাহলে এটাকে আমরা কি বলতে পারি? দ্রাব্যতা গুণফল বলতে পারি। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে সম্পৃক্ত অবস্থায় কোন একটা দ্রবণে আয়নগুলির ঘনমাত্রার গুণফলই কি? দ্রাব্যতা গুণফল। এখন বলো তো একটা নির্দিষ্ট তাপমাত্রায়, ঠিক আছে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতার গুণফলকে, আচ্ছা দ্রাব্যতার গুণফলকে কেএসপি দিয়ে প্রকাশ করে, কেএসপি দিয়ে প্রকাশ করে। এখন দেখো তো ভাইয়া, ঘনমাত্রা চেঞ্জ হইলো, ঠিক আছে, ঘনমাত্রা চেঞ্জ হইতে পারে, কিন্তু সম্পৃক্ত দ্রবণে কি ঘনমাত্রা কখনো পসিবল চেঞ্জ হওয়া পসিবল একটা নির্দিষ্ট তাপমাত্রায়? পসিবল না। কেন বলতো? ধারণ ক্ষমতা তো চেঞ্জ হবে না। একটা দ্রবণ সবসময় কি একটা নির্দিষ্ট পরিমাণই অ্যাড করবে, এর বেশি বা কম কিন্তু সে অ্যাড করবে না সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতির ক্ষেত্রে। অবশ্যই সেটা কখন? নির্দিষ্ট তাপমাত্রায়। তার মানে নির্দিষ্ট তাপমাত্রায় কেএসপি এর মান কি বলতো? একটা নির্দিষ্ট দ্রবণের জন্য অলওয়েজ কনস্ট্যান্ট। কেএসপি কি নির্দিষ্ট তাপমাত্রায় কনস্ট্যান্ট আমরা বলতে পারি না? হ্যাঁ। কেএসপি আমরা বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় কনস্ট্যান্ট।
কেন কনস্ট্যান্ট? কারণ আসলে দ্রাব্যতা তো কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা কিন্তু কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট দ্রবণের জন্য। যেহেতু দ্রাব্যতা কনস্ট্যান্ট, দ্রাব্যতা গুণফল কনস্ট্যান্ট হবে। তাই constant। তাহলে তোমরা কি বুঝতে পারছো দ্রাব্যতা গুণফল আসলে কি, এবং দ্রাব্যতা গুণফল কোন দ্রবণের জন্য পসিবল আসলে? সম্পৃক্ত দ্রবণ। মানে সম্পৃক্ত দ্রবণের জন্য দ্রাব্যতা গুণফল বের করা পসিবল, বাট প্রত্যেকটা দ্রবণের কিন্তু একটা দ্রাব্যতা গুণফল থাকে। ওই দ্রাব্যতা গুণফল বের করার জন্য দ্রবণটাকে কোন অবস্থায় নিয়ে যেতে হয়? সম্পৃক্ত অবস্থায় নিয়ে যেতে হয়। সম্পৃক্ত অবস্থায় যদি আমরা নিয়ে যাই, নিয়ে যদি আমরা ঘনমাত্রাকে গুণ করে ফেলি, তাহলেই কিন্তু আমরা কি পাবো? দ্রাব্যতা গুণফল পেয়ে যাব। বাট প্রত্যেকটা দ্রবণেরই কি থাকে? একটা দ্রাব্যতা গুণফল থাকে, যেটা আমরা বের করতে পারি না। বের কখন করব বলো তো? বের করতে হলে ওই দ্রবণটাকে আমাদের সম্পৃক্ত অবস্থায় নিয়ে যেতে হবে। ঠিক আছে? কারণ প্রত্যেকটা দ্রবণের কিন্তু ধারণ ক্ষমতাও থাকে। ঠিক আছে, মনে করো তোমার কাছে একটা অসম্পৃক্ত দ্রবণ আছে। ঠিক আছে, কি আছে তোমার কাছে? একটা অসম্পৃক্ত দ্রবণ আছে। এখন বললো যে এটার দ্রাব্যতা গুণফল তুমি বের করো, বের করতে পারবা? পারবা না। এটা যখন অসম্পৃক্ত অবস্থায় থাকবে, এটা দ্রাব্যতা গুণফল তুমি বের করতে পারবা না। বাট এটার কিন্তু একটা দ্রাব্যতা গুণফল থাকবে। ওই দ্রাব্যতা গুণফল বের করার জন্য এই দ্রবণটাকে কোন দ্রবণে কনভার্ট করতে হবে বলো তো? সম্পৃক্ত দ্রবণে কনভার্ট করতে হবে। তারপরে আমরা যদি ঘনমাত্রাকে গুণ করে ফেলি, তাহলে আমরা যে ওই দ্রাব্যতা গুণফলটা ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের দ্রাব্যতা গুণফল কি? দ্রাব্যতা গুণফল হচ্ছে সম্পৃক্ত অবস্থায় আয়নিক গুণফল। ঠিক আছে, সম্পৃক্ত অবস্থায় দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফল কি হয়? সমান হয়। আচ্ছা, আমি কি ক্লিয়ার করতে পারছি নাকি গ্যাঞ্জাম লাগাই দিচ্ছি বলো তো? জি ভাইয়া বুঝতে পারছি। সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা দেখো, তাহলে সম্পৃক্ত অবস্থায় আয়নিক গুণফলই কি বলতো? তার দ্রাব্যতা গুণফল, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, এখন এই দ্রাব্যতা গুণফল কি সবসময় একটা কনস্ট্যান্ট মান, তাই না? দ্রাব্যতা গুণফল কি সবসময় একটা কি কনস্ট্যান্ট মান। দ্রাব্যতা গুণফলের মান কি আমরা একটা নির্দিষ্ট দ্রবণের জন্য কখনো চেঞ্জ করতে পারবো নির্দিষ্ট তাপমাত্রায়? পারবো না। তাপমাত্রা চেঞ্জ করলে সেক্ষেত্রে দ্রাব্যতা গুণফল চেঞ্জ হবে, এর আগে কিন্তু দ্রাব্যতা গুণফল চেঞ্জ হবে না। এখন বলো তো, আমরা একটা অসম্পৃক্ত দ্রবণ নিলাম, এটারও কি থাকবে? একটা দ্রাব্যতা গুণফল থাকবে, বাট যেটা আমরা বের করতে পারবো না, তাই না? জি ভাইয়া। এখন বলো, এটার তো একটা আয়নিক গুণফল থাকবে অসম্পৃক্ত দ্রবণে। আয়নিক গুণফলের মান বড় হবে নাকি দ্রাব্যতা গুণফলের মান বড় হবে? দ্রাব্যতার গুণফলের মান বড় হবে। কেন দ্রাব্যতার গুণফলের মান বড় হবে? কারণ অসম্পৃক্ত অবস্থায় তো ঘনমাত্রা কম থাকবে দ্রবণের। হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দ্রবণটা অসম্পৃক্ত অবস্থায় আছে। সাপোজ এই দ্রবণটা আছে অসম্পৃক্ত অবস্থায়। ঠিক আছে, ধরো এই যে আমাদের দ্রবণ মহাশয় আছে, সে আছে কোন অবস্থায় বলতো? অসম্পৃক্ত অবস্থায়। অসম্পৃক্ত অবস্থায় তাদের একটা ঘনমাত্রা থাকবে। এখন সম্পৃক্ত অবস্থায় নিতে হইলে তাদের ঘনমাত্রা বাড়াইতে হবে না আরো? জি ভাইয়া। অসম্পৃক্ত অবস্থায় তাদের আয়নের কি থাকবে? একটা ঘনমাত্রা থাকবে। ঠিক আছে, কি থাকবে? ওই ঘনমাত্রার গুণফলকে আমরা কি বলি? কেআইপি বলি। এখন কেএসপি বের করার জন্য বা দ্রাব্যতা গুণফল বের করার জন্য আমাদের এই দ্রবণটাকে সম্পৃক্ত বানাইতে হবে। যেহেতু দ্রবণটা অসম্পৃক্ত অবস্থায় আছে, সম্পৃক্ত বানাইতে আমাদের এই আয়নগুলার ঘনমাত্রা আরো বাড়াইতে হবে না? জি ভাইয়া। তাহলে জি ভাইয়া। দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে এই আয়নগুলার ঘনমাত্রা আরো বেশি হবে না? হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। এই সবাই বুঝতে পারছো? আয়নগুলার ঘনমাত্রা কিন্তু আরো বেশি হবে, এজন্য দ্রাব্যতা গুণফলের মান কি হবে? অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে বেশি হবে। বেশি কার হবে। থেকে বেশি হবে? ওই আয়নিক গুণফল থেকে বেশি হবে। আচ্ছা আলতাফ, তুমি কি বুঝতে পারছো এটা, যে কেন অসম্পৃক্ত দ্রবণে ওই আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফলের চেয়ে কম হয় বা ছোট হয়? আর একটু বুঝাই দেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, আবার বুঝাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে মনে করো আহ আমি এটা মুছে ফেলি। ঠিক আছে, মনে করো একটা দ্রবণ অসম্পৃক্ত অবস্থায় আছে। ঠিক আছে, মনে করো একটা দ্রবণ অসম্পৃক্ত অবস্থায় আছে। মনে করো এই দ্রবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ। কেমন? এই সোডিয়াম ক্লোরাইডের একটা অসম্পৃক্ত দ্রবণ আছে, যেখানে হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে মনে করো 0.5 মোলার, এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা মনে করো হচ্ছে 0.5 মোলার। কেমন? ঠিক আছে, কত?
এই অসম্পৃক্ত দ্রবণটাতে সোডিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। তাহলে বলো তো কেআইপি এর মান কত হবে? 0.5 ইনটু 0.5, তার মানে 0.25। এটা কি তার আয়নিক গুণফলের মান। এখন দ্রবণটা কোন জি। অবস্থায় আছে? অসম্পৃক্ত। অসম্পৃক্ত অবস্থায়। তার মানে কি এই দ্রবণটাকে সম্পৃক্ত বানাইতে হইলে আমরা আরো পরিমাণ দ্রব্য অ্যাড করতে পারবো। সোডিয়াম ক্লোরাইড কি আরো অ্যাড করতে পারবো না? জি ভাইয়া। মনে করো আরো সোডিয়াম ক্লোরাইড অ্যাড করতে করতে যখন দ্রবণটা সম্পৃক্ত অবস্থায় হবে, স্যাচুরেটেড অবস্থায় যাবে, মানে সম্পৃক্ত অবস্থায় যাবে, তখন সোডিয়াম প্লাসের ঘনমাত্রা হয়ে গেল 1 মোলার, আর ক্লোরাইড মাইনাস আয়নের ঘনমাত্রা কি হয়ে গেল? এটা 1 মোলার হয়ে গেল। ঠিক আছে, দ্রবণটা যখন আমরা সম্পৃক্ত করলাম তখন কি হয়ে গেল বলো তো? এগুলার ঘনমাত্রা বেড়ে গেল। বেড়ে আর গেল। সম্পৃক্ত অবস্থায় এদের ঘনমাত্রার গুণফলই কি? তাদের দ্রাব্যতা গুণফল তাপমাত্রা গুণ হবে 1 ইনটু 1। তার মানে কত? 1 তার মানে কি 1 কেআইপি এর মান কেএসপি থেকে ছোট হচ্ছে না? জি। কেন ছোট জি ভাই। হচ্ছে বলতো? কেন ছোট হচ্ছে বলতো? অসম্পৃক্ত অবস্থা থেকে সম্পৃক্ত অবস্থায় নিতে হইলে আমাদের আসলে ঘনমাত্রা কি করা লাগে? আরো বাড়ানো লাগে, যোগ করতে হবে, বাড়ানো হয়। যোগ করতে হয়। তো অসম্পৃক্ত অবস্থায় আয়নিক গুণফল তো একটা পাইছি আমরা, বাট ওই যদি দ্রাব্যতা গুণফল বের করতে চাই তাহলে কিন্তু প্রতি ক্ষেত্রে আমাদের দ্রবণটাকে সম্পৃক্ত অবস্থায় সম্পৃক্ত নিতে করে। হবে। হ্যাঁ হ্যাঁ জি। হ্যাঁ। যেহেতু সম্পৃক্ত অবস্থায় নেওয়ার জন্য আমাদের ঘনমাত্রা বাড়াইতে হবে, এজন্য কি সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রাগুলা বেশি হবে। ঘনমাত্রাগুলা যদি বেশি হয় ঘনমাত্রাগুলার গুণফলও বেশি থাকবে। তো ঘনমাত্রার গুণফলগুলাই কি আসলে দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল। তাহলে ওই দ্রাব্যতার গুণফল কি হবে বলতো? কেআইপি থেকে বড় হবে। কোন দ্রবণের ক্ষেত্রে বলতো? অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। অসম্পৃক্ত। হ্যাঁ, এবার বলতো অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে এই রিলেশনশিপটা কেমন হবে? ভাইয়া বা ওইটা কেআইপি বড় হবে। কেআইপি বড় হবে। কেন কেআইপি বড় হবে বলতো? বা কারণ ওইটা সম্পৃক্ত দ্রবণের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনে করো এই দ্রবণটা অতিপৃক্ত আছে। অতিপৃক্ত অবস্থায় আছে মানে কি? এর যে ধারণ ক্ষমতা সম্পৃক্ত অবস্থার চেয়ে কি বেশি পরিমাণ সোডিয়াম ক্লোরাইড অ্যাড আছে, বেশি পরিমাণ কি দ্রব্য অ্যাড আছে। মনে করো এই দ্রবণটা সম্পৃক্ত করতে তোমার ওই সোডিয়াম ক্লোরাইড বা ওই সোডিয়াম প্লাসের ঘনমাত্রা লাগে 0.5 মোলার। ঠিক আছে, 0.5 মোলার। এই দ্রবণটাকে সম্পৃক্ত করতে তাদের ঘনমাত্রা কত লাগে? এত মোলার লাগে। তাহলে তোমার কেআইপি এর মান কত হবে? কেআইপি এর মান হবে 0.25। এটা কি তাদের সম্পৃক্ত অবস্থা, মানে সম্পৃক্ত করতে লাগে। কিন্তু যেহেতু দ্রবণটা অতিপৃক্ত আছে তার মানে কি সম্পৃক্ত করতে যত লাগে তার চেয়ে বেশি পরিমাণ দ্রবীভূত অবস্থায় আছে, তাই না? তার মানে এখানে অবশ্যই 0.5 মোলার নাই, তার চেয়ে কি বেশি পরিমাণ দ্রবীভূত অবস্থায় আছে। তো মনে করো দ্রবীভূত অবস্থায় আছে 1 মোলার। তাহলে আহ আহ এটা কেএসপি, যেহেতু সম্পৃক্ত অবস্থায় তাই কত কেএসপি। তার মানে কি সম্পৃক্ত অবস্থায় তার যে ধারণ ক্ষমতা ছিল তার চেয়ে বেশি পরিমাণ দ্রবীভূত অবস্থায় আছে, তার মানে কি কেআইপি এর মান কি হবে? আরো বেশি হবে। ভাইয়া হ্যাঁ বলো। অতিপৃক্ত অবস্থায় তো নিচে অধক্ষেপ হয়ে যাবে না, তখন তো দ্রবণে তো সম্পৃক্ত টুকুই হ্যাঁ থাকবে। হ্যাঁ, শোনো শোনো, অতিপৃক্ত অবস্থা সম্পর্কে আমি বলছিলাম অতিপৃক্ত অবস্থা হচ্ছে প্রথমে দ্রবীভূত হয়, ওই অবস্থাটাকে আমরা বলি অতিপৃক্ত অবস্থা। তারপরে কি পড়ে? অধক্ষেপ পড়ে। তো অধক্ষেপ পড়ার পরের অবস্থাটাকে আমরা বলি অধক্ষিপ্ত অবস্থা। কেমন? তো অতিপৃক্ত দ্রবণ হচ্ছে প্রথমে যে তাহলে দ্রবীভূত ভাই অবস্থা থাকে অতিপৃক্ত ওইটা। দ্রবণের সময় একদম কম না? হ্যাঁ অনেক কম, একদম কম, একদম কম। একটু পরেই অধক্ষেপ কিন্তু পড়ে যায়। ঠিক আছে, একটু পরেই অধক্ষেপ পড়ে যায়। তার মানে অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমাদের কেআইপির মান কি হয় বলতো? কেএসপি থেকে বেশি হয়। এবং কেআইপির মান কেএসপি থেকে বেশি হইলেই কি হবে? এই দ্রবণে অধক্ষেপ পড়বে। তার মানে তাই না? যেহেতু অতিপৃক্ত দ্রবণে অধক্ষেপ পড়ে তার মানে কি কোন একটা দ্রবণের জন্য যদি কেআইপির মান কেএসপি থেকে বেশি হয় সেক্ষেত্রে কি হবে বলতো? অধক্ষেপ পড়বে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আবার দেখো, তো সম্পৃক্ত অবস্থায় কোন দ্রবণের আয়নগুলোর ঘনমাত্রার গুণফলকেই কি বলা হয়? দ্রাব্যতার গুণফল বলা হয়। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে ভাইয়া কোন দ্রবণের আয়নগুলির আয়নগুলির যেহেতু সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা, এটাকে আমরা কি লিখতে পারি? দ্রাব্যতা লিখতে পারি। দ্রাব্যতার গুণফলকেই দ্রাব্যতা গুণফল বলে। এটাও আমরা লিখতে পারি না? এটাও কিন্তু আমরা লিখতে পারি। কারণ সম্পৃক্ত অবস্থায় আয়নের ঘনমাত্রাই আসলে কি আয়নের দ্রাব্যতাকে ইন্ডিকেট করে।
সবাই কি বুঝতে পারতেছো নাকি হারিয়ে যাচ্ছ? আচ্ছা, দৃষ্টি বণিক নামে কে যেন ছিল? আচ্ছা, ওর হচ্ছে ক্লাস আছে মনে হয়। আরো কে কে ছিল? আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছো ছেলেমেয়েরা? কেন ভাইয়া কেএসপি সংজ্ঞাটা কি? কেএসপি শোনো, কেএসপির মেইন সংজ্ঞা হচ্ছে কোন দ্রবণের আয়নগুলির দ্রাব্যতার গুণফলকে আমরা কেএসপি বলি। তো ওইটাকে তুমি আরো কমপ্লিটলি বোঝার জন্য এটাও লিখতে পারো, সম্পৃক্ত অবস্থায় ওই কোন দ্রবণে আয়নগুলির ঘনমাত্রার গুণফলই দ্রাব্যতা গুণফল। দুইটার যে কোনো একটা ইউজ করতে পারো, দুইটাই তার সংজ্ঞা। কেমন? তাহলে ভাইয়া কেএসপি আর কেএবি এর মধ্যে পার্থক্য কি? কেআইপি হচ্ছে আয়নিক গুণফল, যে কোনো দ্রবণের ওই যে আয়নগুলির ঘনমাত্রার গুণফল। আর কেএসপি হচ্ছে সম্পৃক্ত অবস্থায় আয়নগুলোর ঘনমাত্রার গুণফল, বা কি বলতো দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, এটাই পার্থক্য। এই গোলাচ্ছে তোমাদের? হ্যাঁ 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 প্রবলেম ছিল, হ্যাঁ করো। নেট প্রবলেম ছিল। আচ্ছা হ্যাঁ বলো। হ্যালো হ্যালো হ্যালো, তন্নি, আকাশ, কিছু বলতে চাইছো? ভাইয়া অঙ্ক করার ক্ষেত্রে কি দুটার মধ্যে পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে, দেখবো আমরা, অঙ্ক তো করবোই। ভাইয়া কি মাত্র ঘুম থেকে উঠছেন? হুম। ভাইয়া পার্থক্যটা একটু আবার বলেন, নেট প্রবলেম ছিল শুনি। আচ্ছা ঠিক আছে, মনে করো তোমার কাছে একটা দ্রবণ আছে, এই দ্রবণটা সম্পৃক্ত হোক, অসম্পৃক্ত হোক, অতিপৃক্ত হোক, কোনো সমস্যা নেই, তুমি তো আয়নিক গুণফল বের করতে পারবে না? এখন আয়নিক গুণফল বের করতে পারবা। আয়নিক গুণফল কার উপর ডিপেন্ড করে? তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কি পরিমাণ দ্রব্য এখানে অ্যাড করছো, তাই না? কিন্তু জি ভাই। একটা নির্দিষ্ট দ্রাবকের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দ্রব্যের দ্রাব্যতা কি ফিক্স না? হ্যাঁ ফিক্স না? তো ওই দ্রাব্যতাকে গুণ করলে, ওই আয়নগুলার দ্রাব্যতাকে গুণ করলে যে গুণফলটা পাবো ওইটাকে বলা হয় দ্রাব্যতার গুণফল। এখন আয়নগুলার দ্রাব্যতা আসলে কি ইন্ডিকেট করে? সম্পৃক্ত দ্রবণে আয়নগুলার ঘনমাত্রাকে ইন্ডিকেট করে, তাই তো? এই আয়নগুলার দ্রাব্যতা কি ইন্ডিকেট করে? সম্পৃক্ত দ্রবণে আয়নগুলির ঘনমাত্রাকে ইন্ডিকেট করে। তাহলে এটাকে কিন্তু আমরা এভাবে বলতে পারি, সম্পৃক্ত অবস্থায় ওই আয়নগুলার ঘনমাত্রার গুণফলকেই আমরা কি বলতে পারি? দ্রাব্যতা বলতে পারি। তার মানে সম্পৃক্ত অবস্থায় আয়নিক গুণফলকেই কি আমরা দ্রাব্যতা গুণফল বলতে পারি। জি ভাইয়া। এই তো, এটাই হচ্ছে পার্থক্য, যে আসলে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফল হচ্ছে সেম কথা। কেমন? বাট বাকি দুইটা দ্রবণের ক্ষেত্রে কিন্তু সেম না, কারণ দ্রাব্যতা গুণফল হচ্ছে একটা ফিক্সড ভ্যালু। কেমন? সবসময় একটা ফিক্সড ভ্যালু। এবার বুঝতে পারছো আকাশ? ভাইয়া আয়নিক গুণফল না পরিবর্তনশীল? এটাই তো বললাম, তোমার উপর ডিপেন্ড করে, তুমি যে পরিমাণ দ্রব্য অ্যাড করবা ওই অনুসারে আয়নিক গুণফল হবে। কেমন? কারণ একটা দ্রবণের ঘনমাত্রা কি হবে এটা তো তুমি বলতে পারো না, বাট দ্রাব্যতা গুণফল কি হবে এটা তুমি বলে দিতে পারো। তুমি দ্রবণটাকে সম্পৃক্ত অবস্থায় নিলেই তুমি দ্রাব্যতা গুণফল বের করে ফেলতে পারবা। বাট আয়নিক গুণফল যে কোনো অবস্থায় যে কোনো রকম হইতে পারে। তুমি 1 মোলার দ্রবণ বানাইলে একরকম হবে, 0.5 মোলার দ্রবণ বানাইলে আরেক রকম হবে, মানে ডিফারেন্ট হবে, অবশ্যই পরিবর্তনশীল। ঠিক আছে? এই মাথার উপর দিয়ে গেছে? না ভাইয়া। আচ্ছা, ভাইয়া ম্যাথ সলিউশন করার সময় তো যদি সম্পৃক্ত অবস্থা থাকে তাহলে তো আয়নিক গুণফলের মান যা আসবে দ্রাব্যতা দ্রাব্যতা গুণফলের গুণফল মান সেম একই হবে, একই আসবে, একই আসবে, একই আসবে। আচ্ছা ভাই। আচ্ছা চলো। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া সাদির। হ্যাঁ, একজন জিজ্ঞেস করছে যে অফলাইনে কি কি বার পড়াবেন। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে, তার সাথে না তুমি কথা বলো না? হ্যাঁ সাদির, তাহলে তোমাকে কিভাবে জিজ্ঞেস করলো? এই সাদির, আচ্ছা অফলাইনে হচ্ছে আমি বৃহস্পতিবার শুনলাম। শুক্রবার পড়াই, বৃহস্পতিবার আর শুক্রবার 1.5 ঘন্টা করে পড়াই, আর সোমবারে এক্সাম নিই, জানো তোমরা সবাই। তো এক্সামটা তোমরা যে কোনো টাইমে দিতে পারো। এই হইছে সাদির, আনসার পাইছে একজন? আচ্ছা দেখো, হ্যাঁ মনে করো পাইছে। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন লিখো। ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা
1.5 মোলার। দ্রাব্যতা গুণফল কত? বের করতে পারবা? এই ফাইকা, তোমার না এখন কলেজের ক্লাস থাকে? জি ভাইয়া, একদিন করে ক্লাস মিস হয়। কেন? ইয়ের জন্য? হ্যাঁ, বুঝতে পারছি। ক্যান্টনমেন্টের পোলাপান তো কলেজে ক্লাসই করে না। ক্যান্টনমেন্ট না তুমি? জি, সেকেন্ড করতে ইয়ারের হয়, ছেলে এখন কড়াকড়ি করে। এখন কড়াকড়ি করে? মাঝে আরে মাঝে বলে অধ্যক্ষ স্যার আসবে, ঢুকবে, দেখবে কতজন প্রেজেন্ট, এইসব বলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 1.5 মোলার। দ্রাব্যতা গুণফল কত? এটা বের করতে পারবা? জি ভাইয়া। দেখো ভাইয়া 13.5। 13.5। আচ্ছা দেখি, দেখো ক্যালসিয়াম ফ্লোরাইড কি ক্যালসিয়াম ফ্লোরাইড আকারে থাকবে? না, ক্যালসিয়াম ফ্লোরাইড থাকবে ক্যালসিয়াম 2+ আর 2F-। তো এই ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা কি বলতো? সম্পৃক্ত দ্রবণে ক্যালসিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা এটাই দেওয়া আছে। দ্রাব্যতা দেওয়া আছে মানে কি? সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রা দেওয়া আছে, তাই না? জি ভাইয়া। সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রা দেওয়া আছে, একই কথা। তাহলে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা আমরা ধরে নিলাম এই ক্যালসিয়াম ফ্লোরাইডের জন্য কত? এস। কত? এস 13.5 আসছে। তাহলে বলো তো ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা যদি হয় এস, ক্যালসিয়াম 2+ এর দ্রাব্যতা কত হবে বা সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা কত হবে? এস। এসই হবে। ফ্লোরাইড আয়নের সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা বা দ্রাব্যতা কত হবে? 2s হবে। তাহলে দ্রাব্যতা গুণফল কেএসপি কি? সম্পৃক্ত দ্রবণে এই আয়নগুলার ঘনমাত্রার গুণফল। তাহলে এই ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা মানে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা বা তার দ্রাব্যতা ইনটু কি? ফ্লোরাইড মাইনাস আয়নের ঘনমাত্রা বা সম্পৃক্ত দ্রবণে মানে তার দ্রাব্যতা বা সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। এখন ফ্লোরাইড আয়ন কয়টা আছে? 2টা, তাই কি হবে? পাওয়ার হবে 2। তাহলে ক্যালসিয়াম 2+ আয়নের দ্রাব্যতা কত? এস। ফ্লোরাইড মাইনাস আয়নের দ্রাব্যতা কত? 2s। তার পাওয়ার কত আবার? স্কয়ার। তাহলে কত হয়? 4s³ হয়। তো এস এর মান কি আমরা জানি? এই যে দেখো ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা দেওয়া আছে 1.5 মোলার। হ্যাঁ ভাইয়া যাও। আচ্ছা ভাইয়া, পরে রেকর্ডটা দেখে নেবো না? হ্যাঁ রেকর্ড দেখে নাও, সমস্যা নেই। আজকে আবার 2:30 বাজেও ক্লাস করব, যেহেতু প্রথম দিন। পরে দেখি টাইম চেঞ্জ করে কি করা যায়। তাহলে এস এর মান কি পাইছো? এস এর মান কিন্তু পাইছো 1.5 মোলার। তো তার কিউব কত হয়? 13.5 আসে। 13.5। জি ভাইয়া। এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফল আনসার। কেমন? এটাই আমাদের দ্রাব্যতা গুণফল। তো সবাই দেখো তো এটা করতে পারছো কিনা? করেছি ভাইয়া। ভাইয়া। সবাই করছো এটা? তাহলে চলো আরেকটা ম্যাথ করি। ঠিক আছে, লাইভ হচ্ছে কালকেরটা পাঠিয়েছি। এই লাবিবা নাম
আচ্ছা ঠিক আছে, ঠিক করলেই হয়েছে। আচ্ছা দেখো তাহলে পরের ম্যাথ করি। দেখো তাহলে চলো কেএসপি, বিভিন্ন ধরনের কেএসপি কিভাবে বের করে ওইটা আমরা দেখি। মনে করো কোন একটা দ্রবণে দ্রবের দ্রাব্যতা হচ্ছে এস, ঠিক আছে? দ্রবের দ্রাব্যতা হচ্ছে কত? এস। তো ওই দ্রবণের দ্রাব্যতা গুণফল আমরা হচ্ছে বের করব। এটা কি এস কি বলতো? দ্রবের দ্রাব্যতা। কোন একটা দ্রবণে দ্রবের দ্রাব্যতা দেওয়া হচ্ছে এস, তো ওই দ্রবণে হচ্ছে আমরা দ্রাব্যতা গুণফল বের করব। তো মনে করো প্রথমে যে দ্রবণটা নিলাম সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। কেমন? আমরা দ্রব্য হিসেবে কাকে নিলাম? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে নিলাম। তো কোন একটা দ্রবণে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত দেওয়া আছে? এস দেওয়া আছে। তাহলে দ্রাব্যতা গুণফল কত হবে ওইটা আমরা বের করব। বলো তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আকারে থাকবে? না, থাকবে কি আকারে? অ্যালুমিনিয়াম 3+ আর 3 3OH OH minus. মাইনাস। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি হয় এস, অ্যালুমিনিয়াম 3+ এর দ্রাব্যতা কত হবে? এস হবে। আর OH মাইনাসের দ্রাব্যতা কত হবে? 3s হবে, তাই না? তাহলে কেএসপি কত হবে বলো তো? কেএসপি হবে এই অ্যালুমিনিয়াম 3+ আয়নের এই সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা যে কথা, দ্রাব্যতা একই কথা। OH মাইনাসের সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা, তার মানে দ্রাব্যতা একই কথা। এই OH মাইনাসের ঘনমাত্রার পাওয়ার কত হবে? 3 হবে। তো অ্যালুমিনিয়াম 3+ এর দ্রাব্যতা কত? এস। OH মাইনাসের দ্রাব্যতা কত? 3s। এস 3s এর পাওয়ার কত? কিউব। তাহলে কত হয়? 27s⁴। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডেরটা আমরা বের করে ফেলছি। তাহলে চলো আরেকটা বের করি। মনে করো AgCl। তাহলে AgCl এরটা কি হবে? AgCl থেকে আমাদের Ag+ আর Cl- উৎপন্ন হয়। এখন দ্রবের দ্রাব্যতা ধরে নিছি কত? S। তার মানে AgCl এর দ্রাব্যতা হচ্ছে S। তাহলে Ag+ এর দ্রাব্যতা কত হবে? S হবে। Cl- এর দ্রাব্যতা হবে S। তাহলে KSP কত হবে? এই যে Ag+ এর দ্রাব্যতা কত? S, তারপর কত? 1। আবার Cl- এর দ্রাব্যতা কত? S, তারপর কত? 1। তার মানে কত? S স্কয়ার। ঠিক আছে? S স্কয়ার। তাহলে চলো আরো বের করি। আর কাটটা বের করব। চলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা বের করি। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা ধরে নিলাম S। তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম 2+ প্লাস কি বলতো? 2OH-। তাহলে তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি হয় S, ম্যাগনেসিয়াম 2+ এর দ্রাব্যতা কত হবে? S। আর OH- এর দ্রাব্যতা কত হবে? 4s³ 2s। তাহলে কেএসপি কত হবে? কেএসপি হবে আয়নগুলোর দ্রাব্যতার গুণফল। তো ম্যাগনেসিয়ামের দ্রাব্যতা কত? S। কয়টা আছে? একটা, তাই তার পাওয়ার 1। হাইড্রোক্সাইডের মানে হাইড্রোক্সিলের দ্রাব্যতা কত? 2s। তার সামনে সহগ কত আছে? 2, তাই পাওয়ার কত হবে? 2। তাহলে কত? 4s³। 4s³। এবার চলো অ্যালুমিনিয়াম সালফেটটা বের করি। ঠিক আছে? অ্যালুমিনিয়াম সালফেট থেকে কি উৎপন্ন হয়? 2 অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3 সালফেট 2-। অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা যদি হয় S, অ্যালুমিনিয়ামের দ্রাব্যতা, অ্যালুমিনিয়াম আয়নের দ্রাব্যতা কত হবে? 2s হবে। সালফেট 2- এর দ্রাব্যতা কত হবে? 3s হবে। তাহলে দ্রাব্যতা গুণফল কেএসপি কত হবে বলো তো? এই যে আয়নগুলোর দ্রাব্যতা, এই যে অ্যালুমিনিয়ামের দ্রাব্যতা হচ্ছে 2s, তার সহগ কত? 2, তাহলে ওইটা যাবে পাওয়ার। আবার সালফেট কত? সালফেটের দ্রাব্যতা হচ্ছে 3s, তাই 3s, তার পাওয়ার কি যাবে? তার সহগ। পাওয়ার কত? 3। তাহলে কত হয় বলো তো? 4 আর 108s⁵। বুঝাইতে পারছি? তাহলে আমরা এই দ্রবের দ্রাব্যতা জানলে আমরা জি ভাইয়া। দ্রাব্যতা গুণফল বের করে ফেলতে পারবো অবশ্যই। দ্রবের দ্রাব্যতা জানলে কিন্তু আমরা ইজিলি দ্রাব্যতা গুণফল বের করে ফেলতে পারবো। ঠিক আছে? ঠিক আছে? ভাই রিভার্স ভাবে এটাও জি তো ভাইয়া। বলতে পারি যে দ্রাব্যতার গুণফল জানলে দ্রাব্যতা বের করতে পারবো। হ্যাঁ, ওইটাও বলতে পারো, সমস্যা নেই। দ্রাব্যতার গুণফল জানলে দ্রাব্যতা বের করে ফেলতে পারবা। তাহলে চলো দ্রব্যটা যদি এই আকারের থাকে, AXBY, ঠিক আছে, এরকম একটা যৌগ আছে বা দ্রব্য আছে, এর দ্রাব্যতা গুণফল কি হবে? মনে করো এটা হচ্ছে S। কেমন? দ্রাব্যতা কত এই যৌগটার? S। তাহলে বলো তো এখানে A আছে X সংখ্যক, তাহলে অবশ্যই X সংখ্যক এর আয়ন উৎপন্ন হবে
আর কি y সংখ্যক বি এর আয়ন উৎপন্ন হবে, তাই না ছেলেমেয়েরা? জি ভাই বুঝতে হ্যাঁ, বুঝো নাই আকাশ? এক্স সংখ্যক এটা কেমনে হলো? এই যে এ আছে এক্সটা, নিচে কি ধরো H2O, তার মানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, তাই না? দুইটা। তাই উৎপন্ন হবে কয়টা? দুইটা আর কি এরকম। ও যেহেতু আয়নিক যৌগের কথা চিন্তা করতেছি, পানি তো হচ্ছে সমযোজী যৌগ, তো আমরা আয়নিক যৌগের কথা চিন্তা করতেছি। মনে করো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, কেমন? তো নিচে কত আছে? 2 আছে, তাই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কয়টা উৎপন্ন হবে? দুইটা। আবার ম্যাগনেসিয়াম কয়টা আছে? একটা, তাই ম্যাগনেসিয়াম উৎপন্ন হবে একটা। ঠিক আছে, এখন বলো তো চার্জ কত হবে? চার্জ হবে এই ম্যাগনেসিয়ামের চার্জ কত হবে বলো তো? এই হাইড্রোক্সিলের সাথে যত সংখ্যা আছে তত প্লাস। আবার হাইড্রোক্সিলের চার্জ কত হবে? ম্যাগনেসিয়ামের সাথে যত সংখ্যা আছে কিছু নাই মানে তত, তার মানে কি তত মাইনাস। জি ভাই তাহলে বুঝছি। বলো তো এর চার্জ কত হবে? এর চার্জ হবে ওয়াই, কত? প্লাস। আবার Y বি plus। এর চার্জ কত হবে? এক্স, কত? মাইনাস। এই জিনিসটা বুঝতে পারছো? চার্জ কি হবে আয়নিক যৌগের? জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছো, ভেরি গুড। তো চার্জ নিয়ে আমাদের কোনো আসলে খেলাধুলা নাই, চার্জ আমরা বের করতে পারলেও যা, না বের করতে পারলে তা। বলো এটার দ্রাব্যতা যদি এস হয় তাহলে এ প্লাস এর দ্রাব্যতা কত হবে? এক্স ইন্টু এস। XS। আর ওয়াই বি এর দ্রাব্যতা কত হবে? ওয়াই ইন্টু এস। তাহলে দ্রাব্যতা গুণফল কেএসপি কত হবে বলো তো? এই যে এ এর দ্রাব্যতা এক্স এস টু দি পাওয়ার কত বলো তো? এক্স। X। আবার বি এর দ্রাব্যতা কত? ওয়াই এস, তার পাওয়ার YS কত বলো তো? তার সহগ পাই। তাহলে সমান কত আসে? এই যে এটাকে যদি ভাঙাই দিই তাহলে এক্স টু দি পাওয়ার এক্স, এস টু দি পাওয়ার এক্স। আবার এটাকে যদি ভাঙাই তাহলে ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার ওয়াই। তাহলে সামনে কি চলে আসে? এক্স টু দি পাওয়ার এক্স আসে, ওয়াই টু দি পাওয়ার ওয়াই আসে, এস টু দি পাওয়ার কত? এক্স আর ওয়াই যোগ করলে কত হয়? এক্স প্লাস ওয়াই আসে। এটাই কি হবে আমাদের দ্রাব্যতা গুণফল কেএসপির মান। এইটা তোমাদের শর্টকাট, বাট এটা আসলে মনে রাখা লাগে না, কেমন? এটা আসলে মনে রাখা লাগে না। যদি কেউ মনে রাখতে চাও মনে রাখতে পারো, ঠিক আছে? সবাই বুঝতে পারছো এটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা দ্রাব্যতা গুণফল বের করা শিখে গেছি, চলো আমরা ম্যাথ করি। আর দ্রাব্যতা সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা কিন্তু একই জিনিস, এটা মাথায় রাখবা। চলো আমরা আরো ম্যাথ করি। যে ম্যাথটা করব ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা (0.5 মোলার। ফ্লোরাইড আয়নের দ্রাব্যতা দ্রাব্যতা ও এই দ্রবণের কেএসপি নির্ণয় করো। পারবে এটা? জি ভাইয়া। ভাইয়া। চলো করে ফেলি। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড দ্রবণে কি আকারে থাকবে? ক্যালসিয়াম 2 প্লাস ক্যালসিয়াম 2 2 প্লাস আর 2 ফ্লোরাইড Fluoride। 2F মাইনাস এই আকারে থাকবে। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে কি দ্রাব্যতা দেওয়া আছে কত? এস, ধরে নিলাম এস। এস এর মান কত দেওয়া আছে বলো তো? 0.5 মোলার। তাহলে ক্যালসিয়াম 2 প্লাস আয়নের সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা কত হবে বলো তো? 0.5। 0.5 মোলার। 0.5 হবে। আবার ফ্লোরাইড আয়নের সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা কত হবে? 0.5 ইনটু 2, তার মানে কত? 1 মোলার। এখন বলো তো, হ্যাঁ, আবার বলো 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 জেনিয়া। ভাইয়া একটু আগেই করলাম। এটা না, এটা করো নাই, এটা করো নাই। দেখো ফ্লোরাইড আয়নের দ্রাব্যতা চাইছে, দেখো ফ্লোরাইড মান আয়নের আলাদা, ওটা ছিল 1.5, এটা ছিল 0.5।
আচ্ছা দেখো 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 করে দিচ্ছি। দেখো ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা কত দেওয়া আছে 0.5 মোলার। তাহলে ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা কত হবে 0.5, আর ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হবে 1 মোলার। তাহলে বলো তো এই 1 মোলার কি ফ্লোরাইড আয়নের সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। জি ভাইয়া। তাহলে ফ্লোরাইড আয়নের সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা যেই জিনিস, ফ্লোরাইড আয়নের দ্রাব্যতা একই জিনিস না? জি ভাইয়া। তাহলে ফ্লোরাইড আয়নের দ্রাব্যতা কত হবে? ফ্লোরাইড আয়নের দ্রাব্যতা 1 মোল পার লিটার। ঠিক আছে, 1 মোল পার লিটার বা 1 এম। এটাই কি আমাদের 1 নাম্বার কোশ্চেনের আনসার? ভাইয়া 2 নাম্বার কোশ্চেনের আনসার তো প্রশ্নের ভিতরেই দেওয়া। দ্রবণের কেএসপি কিভাবে দেওয়া? সম্পৃক্ত ভাইয়া উত্তর দ্রবণের আচ্ছা তাহলে সম্পৃক্ত ফ্লোরাইড আয়নের দ্রবণের দ্রাব্যতা বের করতে ঘনমাত্রা- পারছি? এই ফ্লোরাইড আয়নের দ্রাব্যতা বের করতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ বের করতে পারছি। জি ভাইয়া। তাহলে কেএসপি কত হবে? কেএসপি হবে এই যে আয়নগুলোর দ্রাব্যতার গুণফল। তো আয়নগুলা ক্যালসিয়াম 2+ আয়নের দ্রাব্যতা কত 0.5, তার পাওয়ার কত 1, কিছু নেই মানে 1, ইনটু কি ফ্লোরাইড আয়নের দ্রাব্যতা কত 1 মোলার, তার পাওয়ার কত হবে সহগ আছে 2 তাই 2, তাহলে কত হয় 0.5। 0.5। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। তো ভাইয়া ঘনমাত্রা ও দ্রাব্যতার গুণফল তো সেমই হলো। এখন আসছে সংখ্যা ওইরকম থাকার কারণে আসছে, সব সময় যে সমান হবে এরকম তো না, তাই না? সব সময় সমান হবে। আচ্ছা এটা করতে পারছো সবাই? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ফ্লোরাইড আয়নের দ্রাব্যতা 0.5 মোলার হওয়ার কথা না? কেন 0.5 মোলার হওয়ার কথা আকাশ? মানে ভাই 2F মাইনাস আছে, তো আমরা শুধু চাইছি শুধু ফ্লোরাইড মানে F মাইনাস একটা। এখন একটা ক্যালসিয়াম ফ্লোরাইড থেকে কয়টা ফ্লোরাইড উৎপন্ন হয়? তো এখানে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হবে? হ্যাঁ, একটা ক্যালসিয়াম ফ্লোরাইড থেকে কয়টা? 2টা। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা যা হবে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কি হবে? তার দ্বিগুণ হবে না? হুম। জি। তার দ্বিগুণ হবে না, এই জন্য হচ্ছে 1 মোলার। আমরা ঘনমাত্রাকে কনসিডার করতেছি, তো এটা গোলাবা না, এটা ভাইয়া গোলালে ফ্লোরাইড আয়নের দ্রাব্যতা 1 মোলার লিখবো নাকি 1 মোল পার লিটার লিখবো? একই, দুইটা একই কথা, যেটা ইচ্ছা লিখো। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, এই ঘনমাত্রা কত হবে 1 মোলারই হবে বা দ্রাব্যতা 1 মোলারই হবে। তো এইটা নিয়েই হচ্ছে ওই আগের 3টা ক্লাস এত কষ্ট করলাম এইটা বোঝানোর জন্যই। ঠিক আছে, আগের 3টা ক্লাস শুধুমাত্র এটা বোঝানোর জন্যই এত কষ্ট করলাম। আচ্ছা তাহলে আমি সামনের টপিকে যাই নাকি আরো ম্যাথ করি? প্রচুর ম্যাথ করব। এই ম্যাথ তুলছো সবাই? জি ভাইয়া। আচ্ছা চলো, ভাইয়া। আচ্ছা চলো তাইলে আরো ম্যাথ করি। 2 নাম্বার ম্যাথ, ক্যালসিয়াম ফ্লোরাইডের এই যৌগটা আমার অনেক পছন্দ, এজন্য এটা দিয়ে ম্যাথ করব। সম্পৃক্ত দ্রবণে কেএসপি কত বের করো। এটা বের করতে পারবা? ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 0.8 মোলার, কেএসপি কত বা দ্রাব্যতা গুণফল কত বের করতে পারবা? জি ভাইয়া। করে জি ফেলো। ভাইয়া। করে ফেলো তো দেখি। ভাইয়া করছি। কত আসছে आंसर? 2.048। হয় নাই। কেন ভাইয়া 4 গুণন ভাইয়া 0.256। না ভাইয়া। জি ভাইয়া 0.256। এটা কে বলছো? নাশিতা বলছো? ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে হইছে, 0.256 হবে। কিভাবে চলো দেখি। তো ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা আচ্ছা ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে, তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রবণে কে থাকবে বলো তো? ক্যালসিয়াম 2+ থাকবে আর 2F- থাকবে।
তাই না? এখন ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, ধরো সম্পৃক্ত দ্রবণে আমরা ধরে নিলাম যে ক্যালসিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা বা দ্রাব্যতা হচ্ছে S, তাহলে ক্যালসিয়াম 2+ আয়নের দ্রাব্যতা বা সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা কত হবে? S হবে। ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা বা সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতা কত হবে? 2S। তো এই 2S এর মান কত দেওয়া আছে বলো তো? 0.8 দেওয়া আছে। কেন? ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে 2S = কত? 0.8। তাহলে S এর মান কত? 0.4। তাহলে সম্পৃক্ত দ্রবণে ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা কত হবে? 0.4 হবে। আর সম্পৃক্ত দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত হবে বলো তো? 0.8 হবে। তাহলে দ্রাব্যতা গুণফল KSP = কত? KSP ভাইয়া এই যে ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা ইনটু ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, ফ্লোরাইড আয়ন যেহেতু দুইটা তার স্কয়ার। তাহলে ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা কত দেখো? 0.4। আর ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত? 0.8 তার স্কয়ার। আলটিমেটলি কত হয় বলো তো? 0.256 হয়। তো কেউ যদি এটাকে এইভাবে লিখতা যে ভাইয়া দ্রাব্যতা গুণফল KSP S⁴ 2S⁴ কত? 2, তাহলে S এর মান কত বলো তো? S এর মান 0.4, এই 2 ইনটু 0.4 হোল স্কয়ার, একই মান আসতো, 0.256 আসতো। তো যেভাবেই করো ওইভাবেই কি হইতো? আনসার সেম আসতো। তো এটা বুঝতে পারছো সবাই? আমি ফার্স্ট যাচ্ছি কারণ আসলে এই ঈশা লিখতেছে 0.256। হ্যাঁ, ভেরি গুড ঈশা। আচ্ছা, এই ম্যাথটা বুঝতে পারছো সবাই? করতে পারবা না এবার? জি ভাই। করতে পারবা। তাহলে চলো আরো লিখি, আরো করব। এবার চলো পিএইচ বের। এই তোমরা কি কোন একটা অ্যাসিডীয় দ্রবণের পিএইচ বের করতে পারো? হ্যাঁ, মনে করো একটা HCl অ্যাসিডের দ্রবণ আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ আছে, কেমন? এই দ্রবণে ভাইয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ঘনমাত্রা এটা হচ্ছে মনে করো 0.25 মোলার। তো এই দ্রবণের পিএইচ কত বের করতে পারবা? পারবা? 0.6 0.6 পিএইচ হইতে পারে। এই পিএইচ কিভাবে বের করে? 9 এ শিখছো না? মাইনাস লগ OH এর ঘনমাত্রা, এই মাইর দিব ধরে, ওএইচ এর ঘনমাত্রা। H এর ঘনমাত্রা, H প্লাস এর ঘনমাত্রা। কোন একটা দ্রবণের পিএইচ বলতে আসলে কি বোঝায়? H+ আয়নের, ঠিক আছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলি? পিএইচ বলি, ঠিক আছে। আবার পিওএইচ কাকে বলে? OH- আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলি? পিওএইচ বলি। আর পিএইচ আর পিওএইচ কে যোগ করলে আমরা সবসময় কত পাই? 14 পাই। কত পাই? 14 পাই। তো এগুলা তোমরা 9-10 এ পড়ে আসছো, 4 নাম্বার চ্যাপ্টারে আবার পড়বা, ঠিক আছে? 4 নং চ্যাপ্টারে আবার পড়বা। 4 নাম্বার চ্যাপ্টার অনেক মজার, তো আবার পড়বা। বাট এখন তোমাদের গুহু স্যারের বইতে এই পিএইচ নিয়ে কয়েকটা ম্যাথ দেওয়া আছে, ওইগুলা করার জন্য আমাদের প্রাথমিক ধারণা না হইলেই না। তো পিএইচ কি? মাইনাস লগ H+, কেমন? এই H+ আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলি? ওই দ্রবণের পিএইচ বলি। এখন এই দ্রবণে HCl অ্যাসিডের ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.25 মোলার। এখন HCl অ্যাসিড কি আকারে থাকবে? H+ আর Cl- আকারে। তাহলে HCl অ্যাসিডের ঘনমাত্রা যদি হয় 0.25 মোলার, তাহলে H+ আয়নের ঘনমাত্রা কত হবে? 0.25 মোলারই হবে না? জি। তাহলে পিএইচ কত হবে? মাইনাস লগ 0.25। তার মানে মাইনাস লগ 0.25 মোলার, তাই না? মানে 0.25। তাহলে কত হয় দেখো তো? 0.6 0.6। ভেরি গুড তন্নি। তো এটা কি হবে? আমাদের এই দ্রবণের পিএইচ। এখন মনে করো তোমার কাছে একটা দ্রবণ আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের। কি আছে বলো তো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ আছে। তো এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা মনে করো 0.15 মোলার, কেমন? তুমি কি করবা? তুমি পিওএইচ বের করবা আর পিএইচ বের করবা। এবার এটা করো তো। করো তো এটা।
হাইড্রোক্সাইড কি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা? হ্যাঁ হ্যাঁ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে 0.15 মোলার। আচ্ছা ভাইয়া। পিওএস হলো 0.53 0.53, তারপর আর পিএস হলো 13.47। আচ্ছা দেখ, হ্যাঁ পিএইচ হলে পিএইচ হয়েছে, ঠিক আছে। চলো বের করি। দেখো তোমার কাছে দ্রবণটা দিয়ে কি দেওয়া আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আকারে থাকবে না, ক্যালসিয়াম 2 প্লাস আর কি 2OH মাইনাস, তাই না? তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, 0.15 মোলার। তাহলে ক্যালসিয়াম 2 প্লাস আয়নের ঘনমাত্রা কত হবে, 0.15। এখন বলো তো OH মাইনাস আয়নের ঘনমাত্রা কত হবে? 0.3 0.3 হবে, দ্বিগুণ হবে, তাই না? দ্বিগুণ হবে। তাহলে বলো তো POH সমান কত? POH সমান হচ্ছে 0.53 POH সমান হচ্ছে মাইনাস লগ OH মাইনাস আয়নের ঘনমাত্রা, তাই না? তাহলে মাইনাসের জায়গায় মাইনাস থাকলো, লগের জায়গায় লগ থাকলো, OH মাইনাস আয়নের ঘনমাত্রা কত, 0.3। তো 0.3 বসায় দাও, কত আসে? এই কত আসে? 0.53 আসে? 0.53 আসে, ভেরি গুড। তাহলে PH প্লাস POH সমান কত? 14। তার মানে PH সমান কি বলতো, 14 মাইনাস POH। তাহলে 14 মাইনাস কত বলতো, 0.53 সমান কত বলতো, 13.47। এটা আমাদের কি PH আনসার। তো এটা বুঝতে পারছো সবাই? ফাইকা আছে না গেছে? ভাগছে। আচ্ছা দেখো ভাইয়া, ক্লাস কি 1.5 ঘন্টা নাকি 1 ঘন্টা? এই 1.5 ঘন্টা নিবো। নেন ভাইয়া। সপ্তাহে কিন্তু 3টা ক্লাস, তো 1.5 ঘন্টা নিয়ে আর 1 ঘন্টা নিয়ে কোনো ম্যাটার করে না। আচ্ছা তাহলে এটা করতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো আরেকটা ম্যাথ করে ফেলি আমরা। আয় হায়, আমার স্লাইড শেষ হয়ে গেছে বুঝছো, ইরেজ করি। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা আরেকটা ম্যাথ করি লাস্ট। মনে করো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আসলে অনলাইন ক্লাস 1.5 ঘন্টা করা অনেক মুশকিল বুঝছো, এত ধৈর্য থাকে না, চোখেরও 12টা বাজে যায়। তো শেষ করে দিব এখনই, এটা বাইরের কাজ দিই কেমন। সম্পৃক্ত দ্রবণের, এটা কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড? হ্যাঁ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এখানে এল আছে যেটা তুমি দেখতে পারতেছো না, কারণ তোমার চোখে অনেক সমস্যা। সম্পৃক্ত দ্রবণের পিএইচ 11.3 এটা দেওয়া আছে কেমন। তো তুমি যেটা বের করবা সেটা হচ্ছে 1 নম্বরে OH মাইনাস এর ঘনমাত্রা, ঠিক আছে, কত মানে OH মাইনাস আয়নের ঘনমাত্রা, এটা কত বের করবা। আর 2 নম্বরে যেটা বের করবা সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল কেএসপি কত। এই দ্রবণের দ্রাব্যতা গুণফল কত এটা বের করবা, ঠিক আছে? পারবা এটা? এটা তোমাদের বাড়ির কাজ, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। লিখে ফেলো সবাই, বাড়ির কাজটা তুলে ফেলো।